আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাস্টার ক্লাস ইংলিশ সেকেন্ড পেপার। আজকের লেকচার হচ্ছে 19। আর এই লেকচারে আমরা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এন্ড যে টপিকটা নিয়ে তোমরা সবচেয়ে বেশি আসলে সমস্যায় ভুগে থাকো, যে ভাই রিটেন পার্টটা আমি আসলে কি করবো। আলটিমেটলি সারা বছর গ্রামার পড়েছি অ্যান্ড ইংলিশ ফার্স্ট পেপার আমরা প্যাসেজ পড়েছি, বাট রিটেন পার্টে গিয়ে আমাদেরকে অনেক অনেক ডিফিকাল্টিজ ফেস করতে হয়। So, সেই জায়গাটার সলিউশন কিভাবে করা যায় এন্ড কোন ওয়ে গুলা ফলো করলে অ্যাকচুয়ালি এখানকার যে ল্যাকিংস গুলা রয়েছে, যে গ্যাপ গুলা রয়েছে, সেখান থেকে কিভাবে বের হয়ে আসা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে ক্লাস কথা বলবো। তো চলো দেরি না করে শুরু করে দেই। দেখো আমাদের যে টপিক গুলো আজকে ক্লাসে ছিল সেটা হচ্ছে হাউ টু রাইট এ কম্পোজিশন এন্ড হাউ টু রাইট এ ফর্মাল লেটার এন্ড ইমেইল। ওকে, তো আমরা এই তিনটা রিটেন পার্টের তিনটা অংশ নিয়েই কথা বলবো। শুরুতে আমরা কম্পোজিশন নিয়ে কথা বলবো। চলো দেখা যাক কম্পোজিশন কিভাবে লিখতে হয়। তো কম্পোজিশন তোমার পরীক্ষার ডিরেকশন দেওয়া থাকে যে 250 শব্দের মধ্যে একটা কম্পোজিশন লিখতে হবে, যেখানে তোমার মার্ক থাকবে হচ্ছে 12 নাম্বার। আর এই কম্পোজিশনটা সাধারণত তোমার নিজস্ব যে অভিজ্ঞতা আছে সারা জীবনে সেখান থেকে, অথবা কোনো স্মরণীয় মুহূর্ত, লাইক তুমি জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস, অথবা জার্নি বাই এয়ার, তোমার ফার্স্ট যে এক্সপিরিয়েন্স ছিল সেইখান থেকে, বা স্মরণীয় কোনো মুহূর্ত থেকে হতে পারে। তবে মাঝে 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 পরিচিত অ্যাবস্ট্রাক্ট অথবা কনক্রিট বিষয় নিয়ে লিখতে হতে পারে, যেমন হচ্ছে অনেস্টি নিয়ে লিখতে পারে, নিউজ পেপার নিয়ে লিখতে পারে। এই ধরনের থটস গুলা নিয়ে তোমার লিখতে হতে পারে কম্পোজিশন। অ্যান্ড কম্পোজিশন লেখার ক্ষেত্রে ইন্ট্রোডাকশন, বডি আর কনক্লুশন তিনটা পার্ট অবশ্যই থাকতে হবে। তার মানে তোমাকে শুরুতে তুমি যে টপিকটা লিখছো ওই টপিকটার একটা ইন্ট্রোডাক্টরি বা একদম ইন্ট্রোডিউসিং বা পরিচয়মূলক একটা তোমার পার্ট থাকবে, যেখানে তুমি যে টার্মটা লিখছো, যে টার্ম সম্পর্কে তুমি হচ্ছে বা যেই টাইটেল সম্পর্কে তুমি কম্পোজিশনটা লিখছো, সেই টাইটেলটাকে খুব ভালো করে প্রথমে ক্লিয়ার করে দেওয়া, ওই টাইটেলটা আসলে জিনিসটা আসলে কি, তার সঙ্গে কি কি ব্যাপার রিলেটেড আছে, ওভারঅল একটা ইন্ট্রোডাকশন আমাদের মাঝে এনে দেওয়া। এন্ড দেন বডিতে তুমি ওই যে কম্পোজিশনটা লিখছো সেই কম্পোজিশনের কি কি কন্টেন্ট থাকতে পারে, যেমন হচ্ছে তুমি যদি অনেস্টি দিয়ে লেখো তাহলে অনেস্টি আসলে ইম্পর্টেন্স স্টুডেন্ট লাইফে কেমন, এটা প্রফেশনাল লাইফে কেমন, ফ্যামিলি লাইফে কেমন, এরকম প্রত্যেকটা পার্টে কেমন। আর অনেস্টি না হইলে কেমন হয় বা পরিস্থিতি, আর অনেস্টির যে অ্যাডভান্টেজ গুলো সেগুলো লিখলে এন্ড দেন তোমাকে হচ্ছে কনক্লুশনে আসতে হবে। এরকম বডি পার্টের মধ্যে আমি তোমাকে স্যাম্পল বললাম যে এরকম একটা বিষয় যত দিকে আসলে মুভ করতে পারে সবগুলো টপিক সম্পর্কে লিখতে হবে। আর তুমি এখানে যে তোমার ইয়ে করতে হবে, মানে টাইটেল গুলো দিতেই হবে প্রত্যেকটা প্যারার, এমন কোনো মানে নেই। তুমি চাইলে প্রত্যেক প্যারার টাইটেল ইউজ করতে পারো, নাও করতে পারো, না করাটাই বেটার বর্তমান ফরম্যাট স্মার্ট যেই কম্পোজিশন রাইটিং আছে সেই ক্ষেত্রে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সবসময় যে কম্পোজিশন কমন আসবে, তুমি একদম মেমোরাইজ করে ঢেলে দিয়ে আসবে, ব্যাপারটা কিন্তু এমন না। তুমি কম্পোজিশনে ভালো করার জন্য তোমাকে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং একটু স্কিলড হইতে হবে। এন্ড এটা এখন থেকে তোমার হাতে পর্যাপ্ত সময় আছে। তুমি একটা কাজ করবা, এই ক্ষেত্রে তোমাকে সাজেশন দেবো যে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং করা যায়। সেটা হচ্ছে তুমি যে কম্পোজিশনটা ধরো চুজ করছো, যে এই কম্পোজিশনটা সম্পর্কে আমি লিখবো, ওই কম্পোজিশন সম্পর্কে তুমি 4টা কি 5টা লাইন বাংলায় নিজের মাথার মধ্যে যা কিছু আসে ওগুলাকে খাতার মধ্যে লিখে ফেলবা। এন্ড লেখার পরে তুমি ওইটাকে একটু ইংলিশে লেখার ট্রাই করবে, যে আমি এই কথাটাকে কিভাবে ট্রান্সলেট করতে পারি। তুমি যেখানে আটকায় যাবা সেখানে তুমি গুগল ট্রান্সলেটর আছে, সেখানকার হেল্প নিতে পারো, বাট গুগল ট্রান্সলেটর কিন্তু পুরোপুরি আমাদের কি নয়, সেফ নয়। এখানে অনেক ভুল ট্রান্সলেশন থাকে, এই জন্য তোমার উচিত সেই জায়গাগুলোতে নিজেকে কারেকশন করে নিয়ে, আর তোমার আলটিমেট উদ্দেশ্য থাকবে ওই যে ট্রান্সলেশনটা মুখস্থ করা না, কিভাবে তোমার ওই টাইপের সেন্টেন্স আসলে তুমি পরের সেন্টেন্স কিভাবে ট্রান্সলেট করবা, সেই প্রসেস, সেই মেথড গুলো কিন্তু তোমাকে শিখতে হবে। ঠিক আছে? তো এইভাবে তুমি মনের মধ্যে যে কথাটা তোমার আসবে সেটাকে যেন একটু বাংলায় আসলেও যেন ইংরেজিতে লিখে ফেলতে পারো, সেরকম একটা স্কিল তোমার আস্তে আস্তে হবে। তুমি শুধু লিখতে থাকো, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? তোমরা সবাই লিখবা, যা মাথায় আসবে তাই লিখবা। লিখতে লিখতে মনে করো একসময় ঠিক হয়ে যাবে, খুব বেশি দিন লাগবে না। তুমি জাস্ট 1 সপ্তাহ প্র্যাকটিস করো, তোমার আশা করি ইনশাআল্লাহ ভালো একটা প্রস্তুতি এই ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর চলে আসবে। তো আমরা তোমাকে হচ্ছে এখানে ইওর হবি নিয়ে একটা স্যাম্পল দিয়েছি কম্পোজিশনের, যে কিভাবে কম্পোজিশন লিখতে হয়। দেখো এখানে ইন্ট্রোডাক্টরি পার্ট দিয়েছি, দেন তারপরে আমরা বডিতে কন্টেন্টটা দিয়েছি। ঠিক আছে? কন্টেন্টটা বডিতে দিয়েছি আমরা অনেকগুলো, দেখো ছোট ছোট প্যারা করেছি, কম্পোজিশনের মধ্যে ছোট ছোট প্যারা করেছি, মানে আমরা এক একটা টপিক লেখার জন্য এটা সম্পর্কে আমরা এক একটা পার্ট দিয়েছি। তো তারপর আমরা শেষ পর্যন্ত একটা কনক্লুডিং পার্ট দিয়ে আমরা আমাদের কম্পোজিশনটা শেষ করেছি। এই যে কম্পোজিশনটা তোমাদের এখানে আমরা দেখিয়েছি, তোমরা চাইলে ক্লাস নোটের মধ্যে অবশ্যই কম্পোজিশনটা পাবা। এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাকে কম্পোজিশনের কি কি পার্ট থাকতে পারে সেগুলো বোঝানো। এই কম্পোজিশনটাকে তোমরা একদম আদর্শ কম্পোজিশন হিসেবে মুখস্থ করে ফেললে কিন্তু হিতে বিপরীত হবে। ঠিক আছে?
এই জন্য তোমার মাথায় অনেস্টি সম্পর্কে এই কম্পোজিশনটা খুব ভালো মতো পড়ার পরে আরো কি কি বিষয় আসে তোমার মাথার মধ্যে নিজে থেকে, সেই ব্যাপারগুলোকে তুমি একটু লেখার ট্রাই করবে ইংরেজিতে, ঠিক আছে? এরকম সেম ওয়েতে তুমি ধরো একটা কম্পোজিশন বইয়ের মধ্যে পড়তেছো, যেমন বোর্ডে এখানে আসছিল হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, তুমি খুব ভালো করে তোমার বইয়ে থাকা যে কম্পোজিশনটা আছে এটাকে পড়লা, কেন পড়লা, এখানে পড়ার দরকার আছে বুঝে বুঝে, কারণ রিডিং নিউজ পেপারের যে ইম্পর্টেন্সটা, এটার যে গুরুত্ব, সবকিছু যে তোমার মাথায় আসবে ব্যাপারটা এমন না, ঠিক আছে? আমার মাথায় এখন যদি আমাকে ইনস্ট্যান্ট প্রশ্ন করা হয়, আমি সর্বোচ্চ 4টা থেকে 5টা ইম্পর্টেন্স বলতে পারবো, যেটা আসলে কম্পোজিশন লেখার জন্য পর্যাপ্ত না। তো আমার এখন কাজ কি? আমি বই পড়ে বের করব যে এর আসলে ইম্পর্টেন্স গুলা কি কি, সেগুলো আমি নিজে থেকে সিলেক্ট করব যে এইগুলা হচ্ছে ইম্পর্টেন্স। তো সেইগুলা দিয়ে এবার আমি একটু নিজে থেকে সেন্টেন্স গুলো চিন্তা করব, লেখার ট্রাই করব, লিখতে লিখতে ভাইয়া হয়ে যাবে ইনশাল্লাহ, খুব ভালো মতো হয়ে যাবে। এন্ড সেইখানে ভুল হওয়ার সম্ভাবনা কম, কারণ তুমি যে কোনো পরিস্থিতি থেকে একটা জিনিস চিন্তা করে লিখে বের হয়ে আসতে শিখছো। আর মুখস্থ করলে তুমি ওইটুকু মনে না থাকলে এরপর থেকে কিন্তু আর লিখতে পারবে না, যেটা বড় একটা চ্যালেঞ্জ ফেস করতে হবে পরীক্ষার হলে গিয়ে। তো এখানে বোর্ডে আসা বিভিন্ন কম্পোজিশন গুলা তোমাদেরকে আমরা প্রোভাইড করেছি, যেমন রিডিং নিউজ পেপার, বেনিফিটস অফ একই, তারপর হচ্ছে তোমার স্যাটেলাইট টিভি চ্যানেলস এন্ড আওয়ার ইয়াং জেনারেশনস, মানে টিভি চ্যানেল যে আছে, স্যাটেলাইট টিভি চ্যানেল বলতে টিভিতে ধরো স্টার জলসা আছে, তারপর হচ্ছে এরা দেখতো অনেক সময় আমাদের আহ, বাঙালির বিশাল একটা কমিউনিটি সেটাতে এক সময় অভ্যস্ত ছিল, বাট সেটা থেকে আমরা বের হয়ে আসতে সক্ষম হয়েছি। বাট টিভি চ্যানেলগুলা আমাদের জেনারেশনের, এই টিভি চ্যানেলের প্রতি অ্যাট্রাকশন গুলা কোন জায়গাতে, লাইক তারা কোন টাইপের চ্যানেলগুলো বেশি পছন্দ করে, তারা কি মানে মুভি, তারপর হচ্ছে মিউজিক, এন্টারটেইনমেন্ট, এগুলা বেশি পছন্দ করে, নাকি তারা আসলে নিউজ দেখতে বেশি পছন্দ করে, নাকি তারা আসলে যে তোমার টুর্নামেন্ট গুলা রয়েছে যেমন ক্রিকেট, ফুটবল, এই যে গেমস গুলার দিক, চ্যানেল গুলার দিকে বেশি এফেক্টেড। তারপর এই যে টিভি চ্যানেলের আমাদের ইয়াং জেনারেশনকে কি কি উপকার করে থাকে, কি কি ক্ষতি করে থাকে, এই ধরনের জিনিসগুলো তুমি আসলে চিন্তা করে নিজে থেকে লিখে ফেলবা, ঠিক আছে? আর শুরুতে ইন্ট্রোডাকশন পার্টে আমাদের টিভি, স্যাটেলাইট টিভি চ্যানেল কি জিনিস, সেটার সঙ্গে ইয়ংদের কি রিলেশন, এই ব্যাপারগুলো কিন্তু তুমি লিখতে পারো। তো তারপর হচ্ছে ডিউটিস অফ এ স্টুডেন্ট, একজন স্টুডেন্টের ডিউটি কি কি, এটাও তুমি একটা, তোমার মাথায় সবকিছু আসবে না, তুমি বই পড়ে আইডিয়া নিতে পারো, আইডিয়া নিয়ে নিজে থেকে লিখবা। ইয়োর ফেভারিট হবি, তোমার যে ফেভারিট হবি রয়েছে সেটা সম্পর্কে লিখতে পারো। ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, তুমি যে সবকিছু জানবে ব্যাপার তেমন নয়, বই পড়বা, বিভিন্ন আর্টিকেল পড়বা, পড়ে তুমি বিভিন্ন কনসেপ্ট নিবা, সেগুলাকে নিজের মতো করে লিখবা। এটাই তোমার কাছ থেকে আমরা আশা করি, ঠিক আছে? তো স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস, তাছাড়া আমি তোমাকে আজকে একটা জিনিস শিখাই দিব, তুমি শিখে ফেলবা, হঠাৎ করে হয়ে যাবে এরকম আসলে না, রিটেন পার্টটা তোমাকে দীর্ঘদিনের একটা প্র্যাকটিসের মধ্যে এখন থেকে যেতে হবে, ঠিক আছে? ইওর এইম ইন লাইফ, তারপরে রয়েছে তোমার এখানে সায়েন্স ইন এভরিডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে যে সায়েন্সের ইউজ গুলা, এগুলো আর্টিকেল পড়বে একইভাবে, বই পড়বা, পড়ে পড়ে আইডিয়া নিবা। ইউর ফেভারিট গেম, ইম্পর্টেন্স অফ ক্রিজ ইন আওয়ার লাইফ। দেখো, ফেভারিট গেম তুমি বইয়ের মধ্যে পাইছো হচ্ছে ফুটবল, সেটা হুবহু মুখস্থ করে ফেলছো, কিন্তু ভাইয়া তোমার তো এটা উচিত না। তোমার নিজের কোনো ফেভারিট গেম থাকলে ওই গেমটা সম্পর্কে তুমি সার্চ করো, গুগল রয়েছে, এখন চ্যাট জিপিটি রয়েছে, ওর কাছ থেকে হেল্প করো, মুখস্থ করবা না, ওর কাছ থেকে বুঝবা, বিভিন্ন আইডিয়া নিবা। তারপর আছে তোমার হচ্ছে বইয়ের মধ্যে তোমার কিছু কন্টেন্ট দেওয়া আছে, এই ব্যাপারগুলো তুমি পড়ে আইডিয়া নিয়ে নিজের মতো করে লিখবা, তাহলে আশা করি অনেক ভালো মার্ক পাবা, এন্ড ইন দ্য লং রান তোমার কাছ থেকে যাতে ভালো কিছু পাবে, এটাই আশা করি আমরা। তারপর এখানে আসলে বোর্ডে আসা দেখো, ট্রি প্লান্টেশন সহ জার্নি বাই বোট, হ্যাঁ, এই জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড, এমন একটা জার্নি যেটা তুমি রিসেন্টলি এনজয় করছো, এটা যে কোনো কিছু হতে পারে। Okay. তারপর হচ্ছে ইউজ কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনে, দেন রিজন, দ্য রিজন ইউ লাইক মোস্ট, দ্য সিজন ইউ লাইক মোস্ট, কোন সিজনটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? কারো বর্ষাকাল ভালো লাগতে পারে, কারো শীতকাল ভালো লাগতে পারে, তো কারো হচ্ছে সামার ভালো লাগতে পারে, এটা ডিপেন্ড করবে ব্যক্তিগত পছন্দের উপরে, অবশ্য সেটা দিয়েই লিখবা। আর বই থেকে গদ বাঁধা মুখস্থ করবা না। ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা কম্পোজিশন। তারপর এনভায়রনমেন্ট পলিউশন, এখানকার বোর্ডে আসা যতগুলা আমরা কম্পোজিশন দেখেছি সবগুলাই আসলে ইম্পর্ট্যান্ট। আর পপুলেশন প্রবলেম বাংলাদেশ, অনেকে বলবে ভাই কয় পৃষ্ঠা লিখবো, পৃষ্ঠা আসলে ডাজেন্ট ম্যাটার। তুমি মনে রাখবা, তোমার খাতায় 250 পৃষ্ঠা হওয়ার জন্য, 250 ওয়ার্ড হওয়ার জন্য যত পৃষ্ঠা দরকার অত পৃষ্ঠাই তোমাকে লিখতে হবে। লাইক আমরা টিচাররা কিভাবে বুঝি ও কয়টা একটা স্টুডেন্ট আসলে, আমরা তো আর সবগুলো ওয়ার্ড গুনি না, কিন্তু একটা পেজের মধ্যে কয়টা ওয়ার্ড লিখছে এইটা আমরা কাউন্ট করতে পারি খুব সহজে। সেটা হচ্ছে এক লাইনে তুমি ধরো এরকম তুমি 5টা ওয়ার্ড লিখছো, তোমার খাতার মধ্যে টোটাল 10টা লাইন আছে, তাহলে তুমি 5 10 এ 50টা ওয়ার্ড তুমি একটা পেজে লেখো, হ্যাঁ? তাহলে তোমার যে স্টুডেন্টটা 50টা ওয়ার্ড লেখে তার আসলে
আরো 5টা পেজ লিখলে তারপর তার কি হবে, 250 ওয়ার্ড হবে। এটা আমরা একটা আইডিয়া করতে পারি যে মিনিমাম 250 পৃষ্ঠা লিখছে, অ্যান্ড সেখানে গ্রামাটিক্যাল অনেক ভুল থাকতে পারে, সেই ব্যাপারগুলো তোমার নাম্বার আসলে কমাই দিতে পারে। যেন খেয়াল রাখবা, এখন থেকেই ফ্রি হ্যান্ড রাইটিং, ট্রান্সলেশন এগুলো শিখে ফেলবা। তো অনার মডার্ন সায়েন্স, দেন এই যে আমরা বোর্ডে আসা আরো কিছু কম্পোজিশন দিয়েছি, প্রত্যেকটা কম্পোজিশন তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। আর সেই সঙ্গে আরো কিছু কম্পোজিশন তোমাদের মাথায় যদি আসে স্কুল থেকে কিংবা বিভিন্ন জায়গা থেকে তোমাদের টিচার সাজেস্ট করে থাকে, এইখানে যেগুলো দিয়েছি সেগুলোর সব ভেতর থেকে আসার পসিবিলিটি অনেক বেশি। তারপর তোমার কাছে যদি মনে হয় যে না, আমার এই টপিক পড়া উচিত, এই টপিক পড়া উচিত, তুমি সেগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে যেতে পারো। কজ এইসব টপিক আসলে খুব ভালো, কেউ আসলে শিওরলি বলতে পারবে না যে কোনটা থেকে আসবে। হ্যাঁ, তো আমরা এখানে দেখো অনেকগুলা কম্পোজিশন দিয়েছি, সব কিছু সম্পর্কে তুমি ধারণা নিবে। মুখস্থ করতে গেলে আসলে এত মুখস্থ করা কোনো মানুষের পক্ষে পসিবল না। দেখো, তো আমরা ফর্মাল লেটার চলে আসছি, অ্যান্ড ইমেইল। ইমেইলে শুরুতে আমরা ইমেইলের একটা ফরম্যাট নিয়ে কথা বলবো। ইমেইলের কি কি পার্ট থাকে, তোমাদের কোশ্চেনগুলোর আনসার দিব। যে কোশ্চেনগুলো তোমাদের ইমেইল সম্পর্কে শুরুতে থাকে যে ভাইয়া প্রথমে কি করব, প্রথমে আমাদের থাকবে হচ্ছে সাবজেক্ট লাইন। 1 নম্বরেই আমাদের সাবজেক্ট লাইন থাকবে যে তুমি আসলে কি সাবজেক্টটা লিখছো, এইটা। অ্যান্ড 2 নম্বরে সেন্ডারকে, মানে আমি নিজে পাঠাচ্ছি, আমার নামটা লিখবো। তারপর কে রিসিভ করছে তার আমি নাম এবং তার মেইলটা লিখবো, তার মেইলটা লিখবো অবশ্যই। তারপর হচ্ছে 4 নম্বরে আমি তাকে দেখা গেছে স্যালুশন জানাবো, মানে তাকে স্যালুট জানাবো, সালাম দিব, এই ব্যাপারগুলা। এন্ড নাম্বার 5 ইমেইলে যে বডিটা, হ্যাঁ, তা সে বডিটা লিখবো। বডিরও কিন্তু 3টা পার্ট থাকে, একটা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকে, একটা হচ্ছে কন্টেন্ট পার্ট থাকে, এবং আরেকটা কনক্লুডিং পার্ট থাকে। এই ব্যাপারগুলো মেনটেন করতে হবে। এন্ড 6 নম্বরে তুমি ক্লোজিং পার্ট নিয়ে আসবা, ক্লোজিং পার্ট নিয়ে আসবা অবশ্যই। এন্ড লাস্টে তুমি 6 নম্বর 7 নম্বরে সিগনেচার করবা। সিগনেচার তোমার করাটা বাধ্যতামূলক না, তুমি চাইলে করতে পারো, নাও পারো। মানে 8 নাম্বার হচ্ছে অ্যাটাচমেন্ট। তোমার যদি প্রমাণস্বরূপ কোনো একটা অ্যাটাচমেন্ট দিতে চাও কোনো কিছুর, অথবা তোমার কাছে কোনো সার্টিফিকেট ডকুমেন্ট চেয়ে থাকে, সেগুলো অ্যাটাচমেন্টের জায়গায় লিখে দিতে পারো যে ফাইলটার নাম, মানে অ্যাটাচমেন্টে ফাইলটার জাস্ট নাম লিখে দিতে পারো। এটা হচ্ছে তোমার কাজ। তো এবার আমরা চলে এসেছি ফর্মাল লেটারে। ভাইয়া, একটা ফর্মাল লেটারে কতগুলো পার্ট থাকে আমি তোমাদেরকে, দেখো এখানে অনেকগুলো ফর্মাল লেটার দেওয়া আছে আমাদের বিভিন্ন বোর্ডে আসে, এগুলো তোমরা দেখবা কি কি আছে। বাট আমি তোমাদের অ্যাজ এ টিচার, অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই ট্রাই করবা নিজের মধ্যে ক্রিয়েটিভিটি আনা, নিজে থেকে কিছু লেখার। তারপরেও আমি তোমাদেরকে একটু গাইড করছি যে আসলে কোন পার্টগুলো, ইন্ট্রোডাক্টরি পার্টটা কেমন হবে। লাইক এখানে ধরো টিচার বরাবর আমরা ছোটবেলা থেকে লিখে আসছি, কিন্তু অনেক সময় আমরা দেখি যে মেয়র বরাবর বা ইউএনও বরাবর এইসব জায়গাতে লিখতে বলে। তো এইসব জায়গাতে যদি তোমার কমপ্লেইন লেটার লিখতে বলে, সেক্ষেত্রে তুমি অবশ্যই দেখো একটা কমপ্লেইন লেটার লেখার মূলত নিয়মটা কি। তুমি তোমার নিজের অ্যাড্রেস লিখবে এভাবে, অ্যাড্রেস, ঠিক আছে, আমার মায়ের অ্যাড্রেস লিখবো। নিজের অ্যাড্রেস কেমন হতে পারে, ধরো হচ্ছে 130/1 নিউ এলিফ্যান্ট রোড, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা, ঠিক আছে। তুমি নিজেরটা লিখলা, ঢাকা 1209, এই তো পোস্টাল কোড দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমি ডেট কত তারিখে লিখলাম, ধরো আজকে আমি 16 নভেম্বর 2023। তারপর হচ্ছে এরকম আমি কার কাছে লিখছি, হ্যাঁ, টু, টু লিখছি, টু আমরা বলছি দা ইউএনও, সরি দা ইউএনও। তারপর কোন জায়গার ইউএনওর কাছে তুমি লিখছো সেটা, ঠিক আছে। আর লেখার পরে তুমি সাবজেক্টের পরে লিখবা, সাবজেক্টের সে সাবজেক্ট কি ছিল সেটা লিখবা। আর তাদের কাছে অবশ্যই ডিয়ার স্যার লিখবা, ডিয়ার স্যার, কমা হবে। অ্যান্ড দেন এখানে তুমি তোমার জাস্ট 1 ফিঙ্গার, এভাবে খাতার উপর আঙুল রেখে তুমি 1 ফিঙ্গার স্পেস রেখে দেন অবশ্যই শুরু করবা। সাবজেক্টের আগেও কিন্তু তুমি একটু ফাঁকা রাখবা, জাস্ট 1 ফিঙ্গার, হ্যাঁ, 1 ফিঙ্গার ফাঁকা রাখবা। অ্যান্ড তারপর লেখা শুরু করবা। তুমি টোটাল 3টা, তোমরা অলরেডি জানো যে 3টা, একটা দুইটা 3টা পার্ট থাকে, ইন্ট্রোডাক্টরি পার্ট, তারপর কন্টেন্ট আমি যে বিষয়ে লিখছি, তারপর হচ্ছে এন্ডিং পার্ট। অ্যান্ড তারপরে লাস্টে গিয়ে আমি তো নেক্সট পেজে না গিয়ে এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে পরে কোন পার্টটা আসবে। তারপর তুমি ধন্যবাদ আনতে লিখবা, যেহেতু তোমার থ্যাংক থ্যাংকিং ইউ, থ্যাংকিং ইউ মানে আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। থ্যাংকিং ইউ ইয়োর সিনসিয়ারলি, ইয়োর সিনসিয়ারলি, তোমার নাম লিখবা, ঠিক আছে, নেম। অ্যান্ড তুমি নিজে একটা সিগনেচার করে দিবা নিচে। শেষ। এরকম একটা ফরম্যাটে কিন্তু তুমি কমপ্লেন লেটারগুলো লিখতে পারো।
মাঝখানে যে কথাগুলো হবে এগুলো অবশ্যই তোমাকে বই পড়ে আইডিয়া নিতে হবে ভাইয়া। আমি বারবার বলছি, বই আসলে মুখস্থ করা না। বই আসলে কি করতে হবে, আমি দেখা গেছে যে আমার ইউএনের কাছে গুড রিলিফের যে গুডস গুলো আছে এফেক্টেড পিপলদের জন্য, হ্যাঁ, সে এফেক্টেড বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যে রিলিফের পণ্যগুলো আছে সেগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তুমি লিখছো চিঠিটা। তো তোমার চিঠিটা আসলে একজন রিলিফের গুড গুলো কেমন হয়, কিভাবে পৌঁছে দিতে হয়, এই ধরনের আইডিয়া তোমার এজ আ স্টুডেন্ট, মাত্র ক্লাস 10-এ পড়ো, 9-এ পড়ো, এসএসসি পরীক্ষা দিবা, এই অবস্থায় আসলে তোমার পক্ষে কি এত বেশি আইডিয়া এগুলো সম্পর্কে থাকা পসিবল না। তো তুমি বই পড়ে এখান থেকে আইডিয়া নিতে পারো যে এটা সম্পর্কে কি কি কথা লেখা যায়, সেই কথাগুলো তুমি এখানে ইনক্লুড করতে পারো, নিজের ভাষায় অবশ্যই ইনক্লুড করার ট্রাই করবা। এটাই তোমাদের কাছে আমাদের আশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, নেক্সট কোনো কোর্সে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে আবারও সালাম জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।